where the mind is without fear and the head is held high, where knowledge is free. সমস্ত ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ী যারা আজকের এই পর্ব দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত। মালদা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে তোমাদের জন্য বেশ কিছুদিন ধরে যে ক্লাস চলছে তারই আর অংশ হিসাবে আজকে আমি তোমাদের সামনে একটা অধ্যায় তোমাদের সামনে পড়াবো। আমার নাম নারায়ণ মণ্ডল, আমি নগরিয়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। আজকে যে অধ্যায় করাবো সেই অধ্যায় শুধু অঙ্ক করার জন্য নয়, বাস্তব জীবনে এর একটা বিশাল প্রয়োগ আছে। তার জন্য এই অধ্যায়ের শুরুতে কিছু জিনিস আমি তোমাদের সামনে রাখবো। তোমরা জানো যে কোনো দেশের আর যারা মানুষ যারা বসবাস করে তার যদি একটু পরিসংখ্যান নেওয়া যায়, তার 1% থেকে 3%, অর্থাৎ 100 জনের মধ্যে 1 জন থেকে 3 জন গড়ে চাকুরি করে। স্বাভাবিকভাবেই বাকি যারা থেকে গেল তারাও নিশ্চয়ই কিছু কিছু অর্থ উপার্জনের জন্য প্রত্যেকে চেষ্টা করে। কেউ কৃষিকাজ করে, কেউ ব্যবসা করে, কেউ বিভিন্ন কলকারখানায় কাজ করে। অর্থাৎ যদি দেখি আমরা বেশিরভাগ মানুষ অন্যান্য পেশার সঙ্গে যুক্ত। এর মধ্যে ব্যবসা বা যেটাকে আমরা বিজনেস বলছি সেইটার অনেকজনই আর ছোটোখাটো আর ব্যবসাগুলো করে। তো ব্যবসা শুরুর আগে স্বাভাবিকভাবে কয়েকটা প্রশ্ন সামনে চলে আসে। হয়তো কেউ ভাবলো যে আর আমি একটা টোটো কিনে আর সেখান থেকে উপার্জন করব, বা কোনো একটা অটো কিনবো বা ট্যাক্সি কিনবো, ট্যাক্সি কিনে সেটা আমি চালাবো, সেখান থেকে যে লাভ হবে সেই লাভের সাহায্যে আমি সংসার চালাবো। তো সেই জন্য যখনই তারা এইরকম চিন্তাভাবনা করে, শুধু এরকম না, কেউ যদি ভাবে আমি গম মজুত করে আর ডিলারের কাছ থেকে কিনে আর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিব, এরকম অনেক রকমের ব্যবসা থাকে। তোমরা জানো এই সম্বন্ধে, প্রত্যেকেরই ধারণা আছে। তো সেই ব্যবসাগুলো শুরুর আগে প্রথম যেটা লাগে সেটাকে বলে মূলধন, অর্থাৎ টাকা। তো টাকা স্বাভাবিকভাবেই সবসময় যে ভাবে যে আমি ব্যবসা শুরু করব, সবসময় তাদের কাছে কিন্তু সেই পর্যাপ্ত টাকা কিন্তু থাকে না, বা যাদের থাকে তারা কি করে, তাদের নিজের সঞ্চিত সেই টাকা দিয়ে সেই জিনিসটা কিনে নিয়ে তার ব্যবসা শুরু করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন তারা এই ধরনের কোনো একটা বড় কোনো কিছু কাজ করবে ভাবে, তখন কিন্তু তাদের আর অর্থটা একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবে যখন তাদের আর এই অর্থটা একটা সমস্যার হয়ে দাঁড়ায়, তখন সেই অর্থ তারা কোথা থেকে পাবে? অর্থ পাওয়ার জন্য আমরা জানি ব্যাংক আছে। ব্যাংকে গেলে একটা নির্দিষ্ট সুদের হারে আর টাকা নেই, সেই অনুযায়ী হচ্ছে ব্যাংক ধার দেয়। কিন্তু দেখা যায় ব্যাংক সাধারণত ছোটোখাটো যারা ব্যবসা করতে চায়, যদিও সরকারি বিভিন্ন প্রকল্প আছে সেই অনুযায়ী, আর সরকার বলে যে এরকম যারা ছোটোখাটো ব্যবসা করতে চায় তাদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হোক, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় মূলত যারা এই ধরনের ছোট ব্যবসায়ী তাদেরকে ব্যাংক সাধারণত কিন্তু টাকা দিতে চায় না। অনেক ক্ষেত্রেই টাকা কিন্তু দিতে চায় না। তখন স্বাভাবিকভাবে তখন তার সেই ব্যবসা শুরুর জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হয়। কার উপর নির্ভর করবে? স্বাভাবিকভাবেই যার কাছে পয়সা আছে তার কাছে নির্ভর করতে হয়। তা সে বন্ধু হতে পারে, বা কোনো আত্মীয় হতে পারে, বা কোনো গুরুজন হতে পারে, বা আরও অন্য কেউ হতে পারে যারা হয়তো ব্যবসাতে আর টাকা লাগাতে পারে, যাদের কাছে অনেক টাকা আছে। তো স্বাভাবিকভাবে যে আর টাকা দেবে সে তো আর এমনি টাকা দেবে না, সেই টাকা দেওয়ার পিছনে তারও কিছু লাভ সে তখন চিন্তা ভাবনা করবে। তো যদি দেখা যায় যে একা আমি যখন কিছু করতে পারছি না, যখন কোনো একটা কাজ করার জন্য বা ব্যবসা করার জন্য আমি
অন্যের আরেকজনের সাহায্য নিচ্ছে, সেটা একজন হতে পারে বা দুজন হতে পারে বা তিনজন হতে পারে, হয়তো তিনজন বন্ধু মিলে হয়তো কোনো একটা কিছু শুরু করবে। এই সমস্ত ক্ষেত্রে যে ধারণাটা যার উপর ভিত্তি করে আর সমস্ত কিছু হিসাব নিকেশ হয়, সেই হিসাব নিকেশ আজকে আমরা শিখব। এবং সেই হিসাব নিকেশ আমরা শেখার জন্য আমাদের যে অধ্যায় নম্বর 14, যার নাম হচ্ছে অংশীদারি কারবার, বা যাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলি। যে কোনো কিছু শুরুর আগে আমাদের এই যে অংশীদারি কারবার, যে কোনো কিছু ব্যবসা যখন শুরু করার প্রয়োজন হয়, তখন আর আমাদের অংশীদারি কারবার ঠিক অনেক সময় গ্রামীণ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সমবায় সমিতি তারা তৈরি করে, অর্থাৎ কয়েকজন গ্রুপ করে তারা হচ্ছে সেই অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস শুরু করে। তো স্বাভাবিকভাবে যে কাউকে যদি দেখা যায় যে এরকম দুজন মিলে কোনো একটা ব্যবসা শুরু করছে এবং দুজনেই দেখা গেল যে আর এরকম 10,000 টাকা লাগিয়ে কোনো একটা ব্যবসা শুরু করছে, তো যখন তাদের লাভ হবে, স্বাভাবিক ধারণাতে যদি যে কাউকেই জিজ্ঞেস করা হোক না কেন, আচ্ছা যে এই 10,000 টাকা দুজনে লাগিয়ে আর ব্যবসা শুরু করলো, দেখা গেল যে বছরের শেষে তাদের আর 4,000 টাকা লাভ হলো, তাহলে সেই লাভের কে কত পাবে? তো যে কাউকে, যে অঙ্কও জানে না, তাকেও যদি জিজ্ঞেস করা হয় যে তাহলে বলো, স্বাভাবিকভাবে সে বলবে ও দুজনে সমান টাকা দিয়েছে, তাহলে লাভ দুজনে সমানভাবেই পাবে। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল থিম, যে মূলধনের অনুপাত এর উপর লভ্যাংশের অনুপাত নির্ভর করবে, অর্থাৎ যে যত বেশি মূলধন দিবে সে তত বেশি হচ্ছে লভ্যাংশ পাবে। সবসময় যে দুজন বা তিনজনে ব্যবসা করলে সবসময় যে তারা একই পরিমাণে টাকা দেবে সবসময় এরকম নাও হতে পারে, কেউ কম দিতে পারে, কেউ বেশি দিতে পারে। স্বাভাবিকভাবে তখন যদি আর লাভের প্রশ্ন আসে, তখন সেই লাভের ভাগটা কি হবে? স্বাভাবিকভাবে যে বেশি টাকা দিয়েছে সে বলবে আমি লাভ বেশি নিব, কেন আমি না হলে কেন বেশি টাকা দিব, আমি তাহলে কম টাকাই দিব। যদি লাভ আমি যদি কমই পাই তাহলে আমার বেশি টাকা দেবো কেন আমি ব্যবসাতে? সেই জন্য স্বাভাবিকভাবেই আর ধারণা থেকে এটা আমাদের মাথায় চলে আসবে যে যে টাকা বেশি দেবে সে বেশি কিন্তু লাভ পাবে। অর্থাৎ এই চ্যাপ্টারের যেটা মূল বিষয়, যেটা বলছিলাম যে মূলধনের অনুপাত, এটা সবসময় কি হবে? লভ্যাংশের অনুপাত এইটার সঙ্গে সমান হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা লুকোনো শর্ত অবশ্যই আছে, সেটা হচ্ছে দুজনকে একই সময়ের জন্য কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে। হতে পারে কারো মাঝখানে ব্যবসার প্রয়োজনে হয়তো যে টাকা সে আর নিয়োগ করেছিল ব্যবসাতে, হতে পারে প্রয়োজনে কোনো সময় সেই টাকা তুলতে হতে পারে, বা প্রয়োজনে ব্যবসার পরিস্থিতি দেখে সে আরও টাকা দিতে পারে। তো স্বাভাবিকভাবে মাথায় রাখবে, যখন সময় নির্দিষ্ট থাকে, অর্থাৎ যারা ব্যবসা করছে তারা যদি একই সময়ের জন্য আর ব্যবসায় নিয়োগ করে থাকে, তাহলে সেই ধরনের অংশীদারি কারবারের নাম হচ্ছে সরল অংশীদারি কারবার। ঠিক আছে? স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে তখন, আচ্ছা যদি একই সময়ের জন্য যদি না করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ ঠিক, তারও একটা নাম আছে, তার নাম হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তার মানে অংশীদারি কারবারের যে ব্যবসা সেটা দুই রকম হতে পারে। এক সরল হতে পারে, কখন সরল হবে? যখন তারা একই সময়ের জন্য আর নিয়োগ করছে, আর যখন সময় পরিবর্তন, যে কেউ হয়তো বেশি সময় টাকা রাখলো, কেউ হয়তো মাঝখানে টাকা তুলে নিল বা আবার জমা দিল, অর্থাৎ সময়ের যদি এরকম পরিবর্তন হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে যে অংশীদারি কারবার হবে সেটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে সরল অংশীদারি কারবারে আর মিশ্র অংশীদারি কারবার, এটা আমরা বুঝলাম। এই নিয়ে একটা পরীক্ষাতে প্রশ্নও আছে যে অংশীদারি কারবার, তোমরা অনুশীলনীতে দেখতে পাবে 16 C-এর 1, অংশীদারি কারবার ড্যাশ ধরনের, অর্থাৎ অংশীদারি কারবার কয় ধরনের হয়। তো স্বাভাবিকভাবে এবার তোমরা সহজে উত্তর দিতে পারবে, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার। আমরা এখন প্রথমে সরল অংশীদারি কারবার নিয়ে সেই সংক্রান্ত আলোচনায় আমরা এখন করব। তারপর সেটা যখন আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে, তারপরে
মিশ্র অংশীদারি কারবার সেই সংক্রান্ত অঙ্ক এবং মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে আর এই জিনিসগুলো কিভাবে কাজ হবে, মূলধন লভ্যাংশ কিভাবে আর কাজ হবে সেই সংক্রান্ত বিষয় তখন আমি বলবো। তা আপাতত আমরা চলো শুরু করে নিই। এখন আমাদের হচ্ছে সরল অংশীদারি কারবার নিয়ে আমরা কাজ করছি। সরল অংশীদারি কারবারের শর্তগুলো আরেকবার মনে করে নিই আমরা। কি থাকতে হবে? নির্দিষ্ট সময়ের জন্য দুজনকেই টাকা রাখতে হবে, অর্থাৎ সময় নির্দিষ্ট থাকবে। শুধু তাই না, 2 নম্বর আরেকটা আমাদের মাথায় রাখতে হবে, সেটাকে বলছে নির্দিষ্ট সময়। আরেকটা কি থাকতে পারে? নির্দিষ্ট শর্ত থাকতে পারে। এটা আবার কি জিনিস? শর্ত আবার কেন? টাকা দিচ্ছে তো আবার শর্ত মাঝখান থেকে কোথা থেকে আসলো? ঠিকই ভেবেছো তোমরা। শর্ত মানে হচ্ছে, ধরা যাক যে দুজন মিলে আর একটা টোটো কিনলো। টোটো কিনেছে দুজন মিলে, 2 বন্ধু, ধরে নিচ্ছি একজন এ একজন বি। দুজন মিলে টোটো কিনেছে, দুজনেই সমান টাকা দিয়েছে। টোটো কেনার সময় স্বাভাবিকভাবে কী হবে? সমান টাকা দিয়েছে মানে লাভটাও সমান পাবে। কিন্তু দেখা গেল এই যে টোটোটা কিনলো, টোটোটা তো চালাতে হবে কাউকে। ধরা যাক, আমি ধরে নিচ্ছি এই যে বি, সে হচ্ছে টাকা তো দিয়েছেই, তার মধ্যে সে টোটোও চালাচ্ছে। তাহলে যেহেতু সে টোটো চালাচ্ছে, তাহলে সে বলবে আমি বাবু টাকা সমান দিয়েছি, সুতরাং লাভ তো সমান পাবোই। তাহলে আমাকে যদি কিছু টাকা না দাও, তাহলে আমি কেন টোটো চালাবো? অর্থাৎ সে যে সময় নিয়োজন করছে এই যে টোটো চালানোর জন্য, তাহলে সে তো তখন চাইবে যে আমাকে কিছু টাকা দিতে হবে। সেই জন্য এরকম পূর্ব নির্ধারিত কিছু শর্তও থাকে। কীরকম? যে যা লাভ হবে তার মধ্যে কিছু টাকা, হয়তো টোটো চালক বললো যে মাসে আমাকে কিন্তু 2000 টাকা টোটো চালানোর জন্য দিতে হবে, বাকি টাকা আমরা যেরকম টাকা দিয়েছি সেই অনুযায়ী লাভ পাবো। তার মানে কি, শুধু মূলধন মানে যা লাভ হবে সেটা সবসময় যে মূলধনের অনুপাতেই ভাগ হয়ে যাবে এরকম না। পূর্ব নির্ধারিত এরকম কিছু যদি শর্ত থাকে, যে এরকম টোটো চালককে বেতন দেওয়া, বা যারা কর্মচারী যারা কাজ করছে তাদেরকে বেতন দেওয়া, বা ব্যাংকের হয়তো কিছু টাকা নিয়ে তারা করেছে, তারা হয়তো ঠিক করেছে যা লাভ হয়েছে তাতে কিছু টাকা ব্যাংকে দেবে, বাকি টাকা তারা ভাগ করবে। তো এরকম পূর্ব নির্ধারিত কিছু শর্ত থাকতে পারে। সেই শর্ত অনুযায়ী কিন্তু তখন সেই অনুযায়ী অংশীদারি কারবার হয়। আমরা প্রথমে আগে শুধু সময়, নির্দিষ্ট সময় দিয়ে আমরা 2-3টা অঙ্ক আমরা করব। করার পর তারপর শর্ত চাপিয়ে কীরকমভাবে সরল অংশীদারি কারবার হয় সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা শুরু করছি সরল অংশীদারি কারবারের কিছু অঙ্ক, যাতে কোনো শর্ত চাপানো নেই, শুধু হচ্ছে এই সময়টা নির্দিষ্ট আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই। দেখো, স্বাভাবিকভাবে সবসময় ব্যবসা করতে গিয়ে সবসময় যে লাভ হবে এরকম কিন্তু বিষয় নেই। অনেক সময় কিন্তু ব্যবসা করতে গিয়ে লোকসানও হয়। স্বাভাবিক, সবসময় ব্যবসাতে যে লাভই হবে এরকম তো বিষয় নেই। দেখা গেল যে কেউ গম স্টকের বিজনেস করছে, তো দেখা গেল যে আর গমে প্রচুর পোকা লেগে গেল, বা আলু হয়তো স্টকের বিজনেস করছে, তা আলু দেখা গেল যে কোনো কারণে বর্ষার কারণে পচে গেল। তাহলে পচে গেলে সেই সমস্ত ক্ষেত্রে কি আমার লাভ না হয়ে লোকসানও হতে পারে। সেই জন্য মাথায় রাখবে যে মূলধনের অনুপাতে শুধু লভ্যাংশই যে ভাগ হয় এরকম না, ক্ষতিটাও ভাগ হয়। মানে কীরকম? যে যত বেশি টাকা ইনভেস্ট করবে, ক্ষতি যদি হয় তার ক্ষতিটার পরিমাণও তার ততটাই বেশি, তার মানে তাকে করতে হবে। অর্থাৎ যে বেশি টাকা মানে লাভ যেরকমভাবে পাবে, ক্ষতিটাও কিন্তু সেই হিসাবেই ভাগ হবে। সেই জন্য যে বেশি টাকা দিচ্ছে সে যেরকম বেশি লাভও পাবে, ক্ষতি হলে কিন্তু তার ক্ষতিটাই কিন্তু বেশি হবে। সেই জন্য শুধু লভ্যাংশ না করে ক্ষতির ক্ষেত্রে বা লোকসানের ক্ষেত্রেও এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের অনুশীলনীতে। আমি প্রথমে ওই 1 নম্বর শর্তানুযায়ী অঙ্কগুলো করছি। যেমন প্রথম বলছে আমি এবং আমার বন্ধু মালা দুজনে 15,000 এবং 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। কি বলছে? আমি আর মালা দুজন, এ হচ্ছে 15,000 টাকা ইনভেস্ট করেছে, এ হচ্ছে 25,000 টাকা ইনভেস্ট করেছে। বলছে 1 বছরে 16,800 টাকা লাভ হয়েছে। তাহলে প্রশ্ন করছে, তুমি বলো যে আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো।
একটু আগেই আমরা এই চ্যাপ্টারের যে মূল নীতি, যার উপর ভিত্তি করে আমাদের সব অঙ্ক করতে হবে, যে লভ্যাংশের অনুপাত সবসময় মূলধনের অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই লভ্যাংশটা ভাগ হবে কিভাবে? এই যে মূলধন আছে, অর্থাৎ যে টাকা তারা নিয়োগ করেছে ব্যবসাতে, সেই অনুপাতে ভাগ হবে। তাহলে এই দুটোর যদি আমরা অনুপাত করি, তোমরা অনুপাত করতে প্রত্যেকে জানো, কারণ ইতিপূর্বে তোমাদের অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার সংক্রান্ত অনেক অঙ্ক তোমরা করে ফেলেছো। তাহলে এই অনুপাত করতে তোমাদের বিশেষ অসুবিধা হবে না। 3টা শূন্য বাদ হয়ে গিয়ে 5 দিয়ে যদি কেটে নিই, তাহলে 5 3 15, 5 5 25, অর্থাৎ 3:5 অনুপাতে এই টাকাটা কিন্তু ভাগ হবে। এবার 3:5 অনুপাতে ভাগ করার নিয়ম কি আমরা জানি। তাহলে আমি পাবো কত? 16,800 এর মোট আনুপাতিক সমষ্টি যেহেতু 8, তাহলে এটা 3-এর 8 হবে, আর মালা পাবে বাকিটা, অর্থাৎ 16,800 এর 5-এর 8। এবার এই ক্যালকুলেশন তোমরা খুব সহজেই করতে পারবে, কারণ এই কাটাকাটি করা, গুণ করা, এগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার না। তোমরা ইতিমধ্যে দশম শ্রেণীতে উঠে গেছো, সুতরাং এই ছোটোখাটো ক্যালকুলেশনগুলো তোমরা করতেই পারবে। তাই এগুলো করে আমি আর সময় করছি না, যাতে বেশি অঙ্ক করানো যায়। তাহলে এই ক্যালকুলেশনটা করে নিলেই আমার লাভ কত, মালার লাভ কত, সেটা আমরা কিন্তু বের করে নিতে পারবো। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আমাকে প্রথমে মূলধন যদি দেওয়া থাকে, মূলধনের অনুপাত বের করব, সেখান থেকে আমরা যে পরিমাণ মোট লাভ হয়েছে সেখান থেকে আমরা বের করে নেব। একই রকম অঙ্ক দেখো, কোশ্চিন নাম্বার 2। 3 জন আছে, 15,000, প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু। 3 জন, প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু 3 জন আছে। এরা ইনভেস্ট করেছে 15,000, এ করেছে 10,000, আর এ করেছে 25,000 ইনভেস্ট করেছে। এবং কি বলেছে দেখো, বৎসরান্তে তাদের 3,000 টাকা লস হয়ে গেছে। একটু আগেই বলছিলাম তোমাদের যে ব্যবসা করতে গেলে সবসময় যে লাভ হবে তা না, অনেক সময় কিন্তু লসও হয়। তাহলে এদেরও এরকম ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতিটা কীভাবে ভাগ হবে? ওই একই নিয়ম, ক্ষতির অনুপাত বা লোকসানের অনুপাতটা মূলধনের অনুপাতেই ভাগ হবে। তাহলে আগের অঙ্কের মতো তোমরা এই 3টার অনুপাত বের করবে। 3টার অনুপাত বের করতে গেলে দেখবে আসবে 3:2:5। এই অনুপাতে এই টাকাটাকে ভাগ করে দেবে, খুব সহজ। এটা ইন্টু 3-এর 5 পাবে প্রথম জন, এটা ইন্টু 3-এর 10 পাবে প্রথম জন, 2-এর 10 পাবে দ্বিতীয় জন, 5-এর 10 পাবে তৃতীয় জন। এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারবে। সেজন্য এটা আর বলছি না, মূল জিনিসটা জাস্ট মাথায় ঢুকিয়ে নাও, বাকি ক্যালকুলেশন প্রত্যেকেই পারবে। এরপরে এই 1-2-এর পর এরপরে 4 নম্বর অঙ্কটাও একই রকম আছে। দেখো, এটা আর করাচ্ছি না আমি, অঙ্কটা শুধু একবার বলে দিচ্ছি। 3 বন্ধু 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। আবার একই ঘটনা, এই অঙ্কের মতন লোকসান হয়ে গেছে, 1,800 টাকা লোকসান হয়েছে। তো প্রশ্ন করছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন, তাদের কাকে কত টাকা দিতে হবে। তাহলে সেই 1,800 টাকাকে আবার সেই মূলধন অনুপাত আমরা ভাগ করব, আগের অঙ্কের মতন আমার অঙ্ক হয়ে যাবে। এরপর চলে আসো তোমরা পরের পৃষ্ঠার কোশ্চিন নম্বর 16 এর 1 নম্বর। 16 এর 1 বলছে, একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন 200, 150, 250 একই সময় পর তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। তো মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত, যে 3টা সংখ্যা দেওয়া আছে তার অনুপাত বের করবে, কাটাকাটি করলেই হচ্ছে তোমাদের লভ্যাংশের অনুপাত বেরিয়ে চলে আসবে। তারপরে দেখো 2 নম্বরটাও বলছে, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 এবং 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি। একই ঘটনা, যে 1,500 টাকা এবং 1,000 টাকা দিয়ে শুরু করেছে এবং ব্যবসায় তাদের 75 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতি হয়ে গেছে মানে আবার সেই একই জিনিস, ক্ষতির অনুপাতটা কী হবে? মূলধনের অনুপাতের সঙ্গে সমান হবে। এরপর তোমরা দেখে নাও 17-এর 1, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস আর অ্যান্টনির মূলধনের অনুপাত, সমীর, ইদ্রিস আর হচ্ছে অ্যান্টনি, এই 3 জনের অনুপাত কি দিয়েছে? 1/6:1/5:1/4। এই অঙ্কটা করতে গিয়ে একটা জিনিস হয় যে দেখো, এতক্ষণ পর্যন্ত তোমরা যে অনুপাতগুলো পেয়েছিলে সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় ছিল। এই প্রথম আমরা এই অঙ্কটাতে কি পেলাম, যে অনুপাতগুলো আর পূর্ণ আকারে নেই, ভগ্নাংশ আকারে আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে গিয়ে ছাত্ররা অনেক সময় আর কি ভুলটা করে দেয়, যে এটা কিভাবে করব, বা করতে গিয়ে ক্যালকুলেশনটাকে অনেক জটিল করে দেয়। তো কিভাবে জটিল করে সেটা আর বলছি না,
কিন্তু ক্যালকুলেশন সহজে কিভাবে করা যাবে সেটাই তোমাদেরকে বলছি। এটার জন্য আমরা মূলধনের অনুপাতটাকে আগের মতন একটু ভালো করে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ অনুপাতটা ঠিক ভগ্নাংশ না রেখে পূর্ণ সংখ্যায় আমরা করে নেব। তো পূর্ণ সংখ্যায় করার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমরা জানি অনুপাত সমানুপাত চ্যাপ্টারে আমরা শিখেছি যে কোনো একটা অনুপাতকে আমরা যে পদগুলো আছে প্রতিটা পদকেই একই সংখ্যা দিয়ে আমরা গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এইখানে এটাকে পূর্ণ সংখ্যা বানানোর জন্য আমরা কি করব, এইখানে মনে মনে এই তিনটার যে সংখ্যা আছে হর, তার আমরা লসাগু করে নিব 6, 5 আর 4। তো এই তিনটার তোমরা যদি লসাগু করো তাহলে দেখতে পাবে যে লসাগু হবে আমার 60। তাহলে আমরা কি করব, প্রথমেই এটাকে প্রত্যেকটা পদকে আমরা 60 দিয়ে গুণ করে দেবো বা 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখতে পাচ্ছ 6 10 60, 5 12 60, 4 15 60। অর্থাৎ দেখতে পাচ্ছ অনুপাত এর আগের অঙ্কগুলোতে মূলধনের অনুপাত যেরকম বের করতে গিয়ে একটা ভালো এরকম সংখ্যাগুলো আসছিল সেটাও এখানে চলে এলো। ফলে এরপরে আর অসুবিধা হবে না, ব্যবসায়ী তাদের 3700 টাকা লাভ হয়েছে, তাহলে 3700 টাকা এই অনুপাতে তাদের ভাগ হয়ে যাবে। যোগ করলে দেখতে পাবে আনুপাতিক সমষ্টি 37 আসবে। তাহলে প্রথম জন পাবে 10-এর 37, দ্বিতীয় জন পাবে 12-এর 37, তৃতীয় জন পাবে 15-এর 37। এরকমভাবে আমরা কিন্তু বের করে নিতে পারবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যান্টনির লাভ বের করতে বলেছে। তার অ্যান্টনি কোনটা আছে শেষে? তাহলে মোট লাভ কত ছিল? 3700। তাহলে অ্যান্টনির লাভ কত হবে? 15/37, কারণ আনুপাতিক সমষ্টি 37। তাহলে 1, তাহলে হয়ে যাবে 1500। পরীক্ষায় এই প্রশ্নটাই তোমাদের একটু ঘুরিয়ে দিতে পারে চালাকি করে। কি বলতে পারে যে তুমি বলো যে অ্যান্টনি আর সমীরের থেকে কত টাকা বেশি লাভ করবে। তো বেশিরভাগ ছাত্র কি করে? সমীরের লাভ বের করে, অ্যান্টনির লাভ বের করে ওটা থেকে এটা বাদ দিয়ে দেয়। তা আমি বলছি অত খাটার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি যে সমীর যদি 12 পায় তাহলে অ্যান্টনি 15 পাবে, তাই তো? তাহলে মোট যদি 37 হয় তাহলে 37 ভাগের মধ্যে অ্যান্টনি সমীরের থেকে কতটা বেশি পাচ্ছে? এ 10 পেলে এ 15, তার মানে 5 বেশি পাচ্ছে। তাহলে মোট যে টাকা তাকে যদি আমরা শুধু 5-এর 37 দিয়ে গুণ করে দিই তাহলেই আমরা বের করে নিতে পারবো। একই রকম তোমাকে এটাও জানতে পারে যে ইদ্রিস সমীরের থেকে কত টাকা বেশি পাবে। তো দেখতে পাচ্ছ 10 আছে 12 আছে, তার মানে 2-এর 37 দিয়ে গুণ করে দিলে হবে। তাহলে এরকম প্রশ্ন যদি দেয় তাহলে আমরা শুধু খেটে দুজনের লাভ আলাদা আলাদাভাবে বের করার প্রয়োজন নেই। আমরা কিন্তু এই বুদ্ধিটা যদি একটু প্রয়োগ করি তাহলে আমাদের কিন্তু খাটনিটা অনেক কম হয়ে যাবে। হ্যাঁ, ঠিক। এরপরের দুটো অঙ্ক দেখো একটু। একটা হচ্ছে 16A/3 আর হচ্ছে 17/3। এই দুটো অঙ্ক একটু বোঝার চেষ্টা করো। কি বলছে দেখো, ফতেমা, শ্রেয়া ও স্মিতা 3 জন মিলে 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এখানে দেখো একটা জিনিস মাথায় রাখো, আগেরগুলোতে কিন্তু কে কত টাকা নিয়োগ করছিল সেটা বলে দিয়েছিল। এখানে কিন্তু কে কত টাকা নিয়োগ করেছে সেটা বলেনি, 3 জন মিলে কত টাকা নিয়োগ করেছে সেটা কিন্তু বলেছে। হ্যাঁ, অর্থাৎ এখানে প্রত্যেকের আলাদা আলাদাভাবে মূলধন দেওয়া নেই, মোট মূলধন দেওয়া আছে। কিন্তু লাভ বলে দিয়েছে। লাভ কি বলেছে? 50, 100 আর 150। অর্থাৎ প্রথম জনের লাভ 50 টাকা, দ্বিতীয় জনের 100 টাকা, তৃতীয় জনের 150 টাকা। তাহলে লভ্যাংশের অনুপাত কি হবে? এই তিনটে। তাহলে আমরা 50 দিয়ে যদি কাটি, 50 একে 50, 50 দিয়ে 100, 50 3-এ 150। তার মানে এইটা হচ্ছে আমার কি? লভ্যাংশের অনুপাত। এটা কত করছি আমরা? 16A/3। হ্যাঁ, নম্বরটা হচ্ছে 16A/3। তাহলে দেখতে পাচ্ছ এখানে লভ্যাংশের অনুপাত পেয়ে গেলাম। আর এই লভ্যাংশের অনুপাতে তার মানে কি মূলধনটাও বণ্টিত হবে, কারণ আমরা জানি মূলধন যে অনুযায়ী থাকবে সে অনুযায়ী লভ্যাংশ হয়। তাহলে লভ্যাংশ যে অনুযায়ী হবে সে অনুযায়ী মূলধন হয়, এটাও আমরা বলতে পারি।
তাহলে আমার এখানে জানতে চাইছি স্মিতা কত নিয়োগ করেছে। স্মিতা হচ্ছে তৃতীয়টা, এইটা হচ্ছে স্মিতা। তাহলে ভাগ কি হবে 6000 ইন্টু স্মিতা যেহেতু 3 ইনভেস্ট করেছে, 6-এর মধ্যে 3 ও ইনভেস্ট করেছে, তাহলে এটা করে নিলেই আমার হচ্ছে স্মিতার মূলধন বেরিয়ে যাবে। একই রকমভাবে তোমরা 17-র যে 3 নাম্বার অঙ্কটা সেটাও হচ্ছে তোমরা একই রকমভাবে করতে পারো। এখানে দুজনের আলাদা আলাদাভাবে লাভ দেওয়া নেই, কিন্তু মোট লাভ দেওয়া আছে 1500 টাকা আর 900 টাকা। তাহলে প্রথমজন রাজীবের লাভ যদি 900 হয়, তাহলে আরেকজনের স্বাভাবিকভাবেই 600 টাকা লাভ হবে। হ্যাঁ, তাহলে এইরকমভাবে তোমরা কিন্তু এই দ্বিতীয় জনের মূলধনও তোমরা এই যে পদ্ধতিতে আমরা করলাম, অর্থাৎ মূলধন থেকে লভ্যাংশ না বের করে লভ্যাংশ থেকে মূলধন বের করার যে প্রক্রিয়া যেটা আমরা শিখলাম, সেই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা এই জিনিসটা করে নিতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, সেই অঙ্কগুলোতে দেখতে পাচ্ছ তোমরা সময় কিন্তু প্রত্যেকের নির্দিষ্ট ছিল, এবং লাভ বা লোকসান যাই থাক না কেন সেগুলো কিন্তু বছরের শেষে বা নির্দিষ্ট সময়ের শেষে সেটা কিন্তু আর বলে দিচ্ছিল। সেই জন্য আমাদের হচ্ছে সরল অংশীদারি কারবারের যে প্রথম টাইপ, সেই ধরনের অঙ্কগুলো আমরা করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় টাইপ, অর্থাৎ যেটা বলছিলাম যে পূর্ব নির্ধারিত শর্ত, যে ব্যবসা করতে গিয়ে অনেক সময় পূর্ব নির্ধারিত শর্ত থাকে, সেই অনুযায়ী শর্তটাকে মেনে তারপর লাভটা বণ্টিত হয়। তো এই ধরনের কিছু অঙ্ক হচ্ছে আমরা করব। যেমন কোশ্চিন নাম্বার 3, না 3 নম্বরের আগে আমরা করে নিই কোশ্চিন নাম্বার 6। হ্যাঁ, কোশ্চিন নম্বর 6 কি আছে দেখো, তারপর 3 নম্বরটা করছি আমরা। 3 নম্বরটা সোজাই আছে, আগে 6 নম্বরটা করে নিই, যেহেতু শর্তর বিষয় আছে এখানে। 3 বন্ধু যথাক্রমে 8000, 10000 এবং 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার করে একটু ব্যবসা করে। তাহলে দেখো 3 জনের টাকা কি 8000, 10000, 12000। কিন্তু অঙ্কটা পড়ে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার করে, তার মানে কি তাদের ব্যবসাতে মোট যে টাকার দরকার ছিল সেই টাকা এই 3 জন মিলে দেওয়ার পরও কিন্তু সেই টাকা উঠেনি। সেই জন্য স্বাভাবিকভাবেই তো তাদের ব্যবসায় বাকি কিছু টাকা তাদের কিন্তু ব্যাংক থেকে ধার করতে হয়েছে। হ্যাঁ, কি বলছে এবার, বছরের শেষে তারা দেখলো তাদের 13,400 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, এবার তারা যদি ভাবতো যে না আমার যে টাকা লাভ হয়েছে সেটা আমরা মূলধন অনুপাতে ভাগ করে নিব, তাহলে এখান থেকে খুব সহজেই তোমরা করে নিতে পারতে। কিন্তু কি বলছে দেখো, যে সেই লাভ থেকে, এই যে সেই লাভ থেকে, অর্থাৎ এই লাভ থেকে, এখান থেকে কি বলছে 5000 টাকা, 5000 ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর, দেখো ব্যাংক যখন টাকা ধার দিয়েছে ব্যাংককে কিন্তু টাকা ফেরত দিতেই হবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই তারা ঠিক করেছে যে আমরা যদি ব্যাংকে যদি টাকা শোধ না করি তাহলে ব্যাংকের আর সুদ বেড়ে বেড়ে অনেক টাকা হয়ে যাবে। সেই জন্য তারা কি করেছে যে যা লাভ হোক বাবু, প্রথমে আমরা কিন্তু ব্যাংকের টাকা কিন্তু আমরা বেশি বাড়তে দিব না, ব্যাংকের টাকাটা তাড়াতাড়ি শোধ করে দেবো। ওই জন্য এই টাকার মধ্যে 5000 টাকা তারা কিন্তু ব্যাংককে কিস্তি দিচ্ছে, কারণ তারা কিন্তু ব্যাংক থেকেও টাকা ধার নিয়েছিল। তাহলে 13,400 টাকা থেকে কিন্তু 5000 টাকা তারা কিস্তি দিয়েছে এবং বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করেছে। অর্থাৎ এই টাকা থেকে যখন এই টাকা দিয়ে দিল, এটা তো দিতেই হচ্ছে ব্যাংককে, উপায় নাই। তাহলে এই টাকা যদি ব্যাংকে দিয়ে দেয় তাহলে আমার পড়ে থাকলো কত, 8,400 টাকা পড়ে থাকলো। তার মানে তারা যে লাভটা পাবে, অর্থাৎ নিজেদের লাভ যে ভাগ করবে, সেটা ভাগ করবে কোথা থেকে, এই 8,400 থেকে। তাহলে এই 8,400 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তো মূলধনের অনুপাত আমরা বের করে নিই। মূলধনের অনুপাত আসবে আমার 8:10:12, এটা আবার কাটাকাটি চলে যাবে, তাহলে 4:5:6। তাহলে এই অনুপাতে এই টাকা ভাগ করে নেবে। প্রশ্ন করছে কি, লভ্যাংশ থেকে কে কত পাবে। তো কে কত পাবে এরপর আর সহজ হয়ে গেল, আমার 8,400 টাকা পড়ে আছে, এই টাকা এই অনুপাতে ভাগ করবে। তাহলে এটার আনুপাতিক সমষ্টি কত, 15।
তাহলে 4/15, এই টাকার 4/15 অংশ পাবে প্রথম জন, 5/15 অংশ পাবে দ্বিতীয় জন, 6/15 অংশ পাবে তৃতীয় জন। তাহলে এইভাবে হচ্ছে তারা লাভটা পেয়ে যাবে। অর্থাৎ তাদের যেহেতু এই যে পূর্ব নির্ধারিত একটা শর্ত তারা ঠিক করে নিয়েছিল বলে কিন্তু একটু হিসাবটা অন্যরকম হলো। পরের অঙ্কটা দেখো, কোশ্চিন নম্বর 7। এইখানেও হচ্ছে কিছু শর্ত হচ্ছে তারা ঠিক করেছিল। সেই শর্তটা কি, একটু অঙ্কটা পড়ো প্রত্যেকে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 এবং 5,000 টাকা দিয়ে ধার নিয়ে যৌথভাবে সাইকেল রিক্সা ক্রয় করলো। কি বলছে, 3 বন্ধু ব্যাংকে টাকা ধার নিতে গেছে। তোমরা জানো আমাদের যারা বিশেষ করে ছোট ব্যবসায়ী বা কৃষিজীবী, তাদের সরকার সবসময় চায় তাদেরকে একটু সাহায্য করতে, কারণ তাদের কাছে মূলধন কম থাকে। তারা যে ছোট ব্যবসা করবে হঠাৎ করে তাদের কাছে টাকা থাকে না। সেই জন্য দেখবে তোমরা বিশেষ করে গ্রামীণ ক্ষেত্রে যেটা দেখা যায় বেশি করে, যে বিভিন্ন রকম কোঅপারেটিভ ব্যাংক বা কোঅপারেটিভ সোসাইটি খোলা হয়। তার উদ্দেশ্য কি, সরকার কিন্তু সেই যে কোঅপারেটিভ ব্যাংক বা সেই কোঅপারেটিভ সোসাইটিতে যারা লোন নিচ্ছে, সেই যে দরিদ্র মানুষ যারা ছোট আর পুঁজির কোনো ব্যবসা করতে চায়, তো তাদেরকে কিন্তু সরকার থেকে ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকি দেওয়া হয় মানে যে দেখা গেল যে তুমি ব্যাংক থেকে অন্য একটা ব্যাংক থেকে কোনো একটা টাকা নিতে যাচ্ছ, তখন দেখা যাচ্ছে যে তোমাকে 8% হারে ইন্টারেস্ট দিতে হচ্ছে। সরকার কিন্তু বলছে যে না, এই ধরনের যারা কৃষিজীবী, যারা এরকম ছোট ব্যবসা করবে, তাদের আর ইন্টারেস্ট আমরা অত বেশি নেওয়া যাবে না, তাদের জন্য কম নিতে হবে। তার জন্য গভর্নমেন্ট কিছু পলিসি করে, সেই পলিসির হিসাব অনুযায়ী ব্যাংক দেখা গেল সেই 8%-এর জায়গায় তাদের কাছ থেকে হয়তো 5% হারে নিচ্ছে। বা অনেক সময় গভর্নমেন্ট এরকমও করে যে আমার 4 বছরের মধ্যে যদি টাকা শোধ করে দেয় বা 5 বছরের মধ্যে, তাহলে আমরা এক্সট্রা যে টাকাটা সেটা আমরা আর নেব না, সেটা ফেরত দিয়ে দেবো। এইরকমই এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো, বলছে 2 বছরের মধ্যে ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। অর্থাৎ ব্যাংক কি বলছে, যে তুমি টাকা ধার নাও আমার কাছে, স্বাভাবিকভাবে ধার নিতে গেলে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, অর্থাৎ সুদ দিতে হবে। কিন্তু এইখানে ব্যাংক আবার একটা শর্ত দিয়েছে, কি বলছে, তোমরা যদি 2 বছরের মধ্যে যে টাকা ধার নিচ্ছ সেটা যদি আমাকে ফেরত দিয়ে দাও, তাহলে হচ্ছে আমি এক্সট্রা কোনো হচ্ছে সুদ নেব না। এই শর্তে 3 বন্ধু কিন্তু ব্যাংক নিয়েছে। অর্থাৎ ব্যাংকে তারা যেটা মানে ব্যাংক যেটা বলেছে সেই অনুযায়ী তারা কিন্তু হচ্ছে সুদ নিয়ে টাকা ধার নিয়েছে। কত প্রথম জন নিয়েছে 6,000 টাকা, তারপরের জন নিয়েছে 8,000 টাকা, তারপরের জন নিয়েছে 5,000 টাকা। হ্যাঁ, তাহলে 3 জন টাকা ধার নিয়ে নিয়েছে। কি শর্ত, 2 বছরের মধ্যে ফেরত দিলে আর টাকা লাগবে না। তারা একটা রিক্সা ক্রয় করেছে। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে, স্বাভাবিকভাবেই যে কোনো একটা রিক্সা যদি থাকে তার একটা মেনটেনেন্স খরচ থাকে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, সেগুলোর রিপেয়ারিংয়ের বিষয় থাকতে পারে। তো সেগুলো করার পরও, সেগুলো খরচ সমস্ত কিছু করার পরও তারা দেখেছে 30,400 টাকা লাভ হয়েছে। তাহলে লাভটা দেখে বুঝতেই পারছো রিক্সাটা ভালোই চলেছে আর কি। তো 30,400 টাকা হচ্ছে মোট লাভ হয়েছে। এইবার তাদের মাথায় কিন্তু একটা জিনিস ঘুরছিল যে 2 বছরের মধ্যে যদি আমি টাকাটা ফেরত দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার হচ্ছে সুদ দিতে হবে না। তারা তখন সেই কাজটাই করেছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংককে ফিরিয়ে দিয়েছে। তারা কি করলো, এই টাকাটাকে তারা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করে নিল। ঠিক আছে, মূলধনের অনুপাত কি ছিল, 6:8:5। অর্থাৎ তাহলে এই 30,400 টাকার মধ্যে প্রথম জন পাবে কত, 14, 8, 6, 14 আর 5, 19। তাহলে যদি কাটাকাটি করি আমরা, 19 একে 19, 1900, 114, 1600, তাহলে 1600 হয় 96। তার প্রথম জনের পাওয়া উচিত ছিল 9,600। একই রকম দ্বিতীয় জনের পাওয়া যাবে 16 আসে 128, অর্থাৎ 12,800। আর তৃতীয় জনের হচ্ছে 16,5 80। এই টাকা তারা পেত, কিন্তু ব্যাংকে যেহেতু ধার দিতে হবে প্রত্যেকেরই মাথায় আছে, সেই জন্য কি করবে, এই টাকা যদি নিজের কাছে রেখে দেয় তাহলে তো হবে না, ব্যাংকে টাকা ফেরত দিতে হবে, না হলে আবার সুদ লেগে যাবে।
প্রত্যেকেই চাই যে ব্যাংকে যদি সুদ না দিতে হয়, এর থেকে আর মজার কি আছে। সেই জন্য এই 9,600 টাকার মধ্যে প্রথমজন ধার নিয়েছিল কত? 6,000 টাকা। তাহলে এই যে 9,600-র মধ্যে তাকে ব্যাংকে আবার দিয়ে দিতে হচ্ছে কত? 6,000 টাকা। তাহলে এই যে এক্সট্রা থেকে গেল বাকি টাকা, অর্থাৎ 9,600 বিয়োগ 6,000, তাহলে প্রথম জনের কাছে বলছে কি অঙ্কটাতে, যে ভাগ করে দেওয়ার পর এখন কার কাছে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে। তাহলে প্রথম জনের কাছে টাকা কত থাকবে, তোমরা পরিষ্কার হয়ে গেলে। একই রকম দ্বিতীয় জনের কাছে কত থাকবে? 8,000 ব্যাংকে দিল 12,800-র মধ্যে, তাহলে এর কাছে 4,800 পড়ে থাকলো। তৃতীয় জনের একই রকম, 5,000 টাকা ছিল, মানে ধার নিয়েছিল, 8,000 টাকা পেয়েছে, তো 5,000 টাকা দিয়ে দিতে হলো, তাহলে 3,000 টাকা। তাহলে তাদের কাছে কত টাকা থাকলো তোমাদের পরিষ্কার? প্রথম জনের কাছে 3600, দ্বিতীয় জনের কাছে 4800, তৃতীয় জনের কাছে 3,000। এবার তোমাদের জানতে চাইছে এই টাকার অনুপাত কত। তাহলে এই তিনটা টাকার যদি অনুপাত করো, 6 দিয়ে প্রত্যেকটা কাটা কেটে যায়, তাহলে 6 6 36, 6 8 48, 6 5 30, তাহলে অনুপাত হবে দেখবে 6:8:5। আমি তোমাদের একটু ক্যালকুলেশনগুলো শর্টকাটে করে দেখাচ্ছি, তার মানে এই নয় যে তোমরা এইরকমভাবেই করবে, তোমাদের প্রত্যেকটা কিন্তু আলাদাভাবে বের করতে হবে। প্রথম জনের লাভ কত, প্রথম জনের লাভ কত, দ্বিতীয় জনের লাভ কত, তৃতীয় জনের লাভ কত। প্রথম জন 6,000 টাকা মূলধন দেওয়ার পর তার হাতে টাকা পড়ে থাকবে, এইটা বিয়োগ এটা সমান এটা। একই রকমভাবে তিনটা বের করবে, বের করার পর তারপর বের করবে যে অতএব তাদের হাতে টাকার অনুপাত এটা এটা করে কাটাকাটি করে নেবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে কীরকম শর্ত থাকতে পারে। আরও দু একটা অঙ্ক একটু দেখাই এই সংক্রান্ত। 5 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা, যে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো এবং 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। দেখো, তিনজন ব্যবসা শুরু করেছে, 1 বছর পর 14,400 টাকা লাভ করেছে। তাহলে এই অনুযায়ী তোমাদের যদি এইটুকুটাই যদি প্রশ্নটা বলা হয়, স্বাভাবিকভাবে তোমাদের মাথায় কি আসবে? আচ্ছা, এই 14,400 টাকা তাহলে মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে, এইটুকুই মাথায় আসবে। কিন্তু তারপরের লাইন যখনই পড়তে যাবে, বলছে এই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কি বলছে দেখো, এই যে মোট 14,400 টাকা, এটা কিন্তু শুধু মূলধনের অনুপাতে তারা ভাগ করবে না, বলছে কি আমরা এর 2/3 অংশ সমানভাবে, অর্থাৎ এই যে পূর্ব নির্ধারিত একটা শর্ত চাপিয়ে দিল যে না, ব্যবসাতে যাই হোক 2/3 অংশ টাকা কিন্তু আমরা সমানভাবেই নিব। এই যে পূর্ব নির্ধারিত শর্ত, এটা হচ্ছে যারা ব্যবসা করে তারা নিজেদের সুবিধা অনুযায়ী এই পূর্ব নির্ধারিত শর্তগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সবারই যাতে সুবিধা হয়, কারো যাতে বেশি লাভ না হয়, কারো যাতে বেশি লোকসান না হয়, সমস্ত রকম চিন্তা ভাবনা করে এই পূর্ব নির্ধারিত শর্তগুলো যারা মানে নিয়োগ করে তারা চাপিয়ে দেয়। এখানে এরকম তারা ঠিক করেছে যে 14,400-র 2/3 অংশ, তাহলে এর 2/3 অংশ, এর 2/3 অংশ মানে যদি আমি দেখি 3 4 12 4800, অর্থাৎ 9,600 টাকা, এটা হচ্ছে তারা তিনজন সমানভাবে ভাগ করে নেবে। হ্যাঁ, তো 9,600-র তিনজন যদি সমান ভাগে ভাগ করে, তাহলে প্রথম জন 3200 পাবে, দ্বিতীয় জন 3200 পাবে, তৃতীয় জন 3200 পাবে। তার মানে এই টাকাটা প্রত্যেকে পাচ্ছেই। এবার বলছে বাকি টাকা, তাহলে 14,400 থেকে যদি 9,600 টাকা চলে যায়, তাহলে আমার পড়ে থাকে 5,800 টাকা। 14,400 থেকে 9,600 বাদ দাও, এখানে 400 আর এইদিকে হচ্ছে 4,400, সরি, তাহলে 4,800 হবে। হ্যাঁ, ঠিক। তাহলে এই যে 4,800 টাকা, এই টাকা কি করবে তারা? মূলধনের অনুপাতে ভাগ করবে। তো মূলধনের অনুপাত কি আছে? 6500, 5200, তারা যেটা ইনভেস্ট করেছে 6500, 5200, 9100। তাহলে 13 দিয়ে যদি কাটি, 13 5 65, 13 4 52, 13 7 91। তাহলে এই অনুপাতে কোন টাকাটা ভাগ হচ্ছে? 4800 টাকা। তো এই অনুপাতে ভাগ করতে তোমরা শিখে গেছো, কারণ এর আগে কয়েকটাই অঙ্ক করলাম এই সংক্রান্ত। তাহলে এই টাকা এই অনুপাতে ভাগ করার পর প্রথম জন কিছু পাবে, দ্বিতীয় জন কিছু পাবে, তৃতীয় জন কিছু পাবে। তাহলে লাভটা মোট কত হলো? শুধু কি এটা লাভ হলো না, এই টাকা কিন্তু প্রত্যেকে পাচ্ছেই নিয়ম অনুযায়ী,
অর্থাৎ 3200 3200 3200 এই তিনটা করে তারা কিন্তু পাচ্ছেই। তার সঙ্গে বাকি টাকা এই 4800 টাকা এই অনুপাতে ভাগ করার পর যেটা থাকছে সেইটাও পাচ্ছে। তাহলে মোট লাভ কত হবে? 3200 প্লাস প্রথমজন যেটা পাবে ভাগ করে কত, একটা দেখিয়ে দিই শুধু, 4800 ইন্টু 5/7 5 12 আর 4 16, তাহলে 16 3 4800 300, তাহলে 1500 টাকা। তাহলে প্রথমজন 3200 প্লাস 1500, দ্বিতীয়জন একই রকম 3200 প্লাস যেটা বেরোবে, তৃতীয়জন একই রকমভাবে 3200 প্লাস যেটা বেরোবে। এইরকমভাবে পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী আরেকটা অঙ্ক আছে কোশ্চিন নাম্বার 15, সেই অঙ্কটাও হচ্ছে এই পূর্ব নির্ধারিত কিছু শর্ত দিয়েছে যে কারবার চালানোর জন্য খরচ, হিসাবপত্র রাখার জন্য পূজা ও প্রত্যেকে মাসিক এত টাকা করে পাবে, অর্থাৎ পূর্ব নির্ধারিত এই শর্তগুলো অনুযায়ী। তাহলে পূর্ব নির্ধারিত যেগুলো ঠিক আছে সেই অনুযায়ী টাকা বাদ দিয়ে বাকি টাকা তারা কিন্তু এইরকমভাবে আর ভাগ করে নেবে। এতক্ষণ আমরা সরল অংশীদারি কারবারের অঙ্ক করলাম, এবার আমরা মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক করব। এইবার আমরা মিশ্র অংশীদারি কারবার সেই সংক্রান্ত অঙ্ক কীভাবে করতে হয় সেটা আমরা একটু আলোচনা করব। তা আলোচনার আগে একটু একটা জায়গাতে আমার মনে হয় যে ছাত্রদের ধারণার একটু মানে অপরিষ্কার থেকে যায়, সেটা যাতে পরিষ্কার হয় তার জন্য আমি একটা উদাহরণ তোমাদের একটু দেখাই, তাহলে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো, কেউ হয়তো ভাবলো তোমরা যেহেতু সরল সুদের অঙ্ক করে নিয়েছো, তাহলে সেই সরল সুদের মাধ্যম দিয়ে আমি এই বিষয়টাতে ঢুকবো। দেখো, কেউ হয়তো ভাবলো যে আমি 5000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রাখবো 10% হারে ইন্টারেস্ট। হ্যাঁ, সুদের হার হচ্ছে 10%, 5000 টাকা 2 বছরের জন্য রাখবে কেউ। হ্যাঁ, তাহলে ব্যাংক কত সুদ দিবে একটু দেখি। তা আমরা যদি PRT/100 ধরে হিসাব করি, PRT/100, তাহলে 500 দিয়ে 1000 টাকা, তাহলে কি হলো? সে 2 বছরে সুদ হিসাবে পেল কত? 1000 টাকা। একই রকম কেউ যদি আমি ধরে নিচ্ছি 2500 টাকা 4 বছরের জন্য রাখলো ওই একই সুদের হারে, তো এই ক্ষেত্রেও তোমরা যদি হিসেব করো এই PRT/100 ধরে, তখনও দেখবে সুদ হচ্ছে 1000 টাকাই হবে। কেউ ভাবলো যে না, আমি 10,000 টাকা 1 বছর রাখবো 10% হারে, তখন দেখবে 1 বছর পর সুদটা 1000ই হলো। দেখো, সুদের হার তিনটার ক্ষেত্রেই একই ছিল। সুদ, সময়, আসল এগুলো মূলধন বিভিন্ন হওয়া সত্ত্বেও সুদ কিন্তু একই হলো। তাহলে এই যে 3 ক্ষেত্রেই সুদের পরিমাণটা একই হলো, এর পিছনের কারণটা কি একটু যদি খুঁজি। দেখো, 5000 টাকা 2 বছর রেখে যা সুদ, 2500 টাকা 4 বছর রেখে একই সুদ, 10,000 টাকা 1 বছর রেখে একই সুদ। অর্থাৎ এই ক্ষেত্রে তার মানে এই তিনটার ক্ষেত্রে কিছু মিল কি তোমরা খুঁজে পাচ্ছ? দেখো, একটা মিল আছে। 5000 টাকা 2 বছর রাখা, 2500 টাকা 4 বছর রাখা, আর 10,000 টাকা 1 বছর রাখা, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো মূলধন এবং সময় এই দুটোকে যদি আমি গুণ করি, 5000 ইন্টু 2 10,000, 2500 ইন্টু 4 10,000, 10,000 ইন্টু 1 10,000, অর্থাৎ তিনটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছ আমরা সময় এবং মূলধনের গুণফলটা হচ্ছে সমান। অর্থাৎ 5000 টাকা 2 বছর ব্যাংকে না রেখে কেউ ভাবতে পারে যে না, আমি 5000 টাকা 2 বছর রাখবো না, আমি 4 বছর রেখে ওই একই সুদ নিব, তাহলে মূলধনের পরিমাণটা তখন কমে গেল। কেউ ভাবলো যে না, আমি 5000 টাকা 2 বছর রাখবো না, আমি 1 বছরেই ওই সুদ চাই আমার, তাহলে 1 বছরেই যদি ওই সুদ পেতে হয় তাহলে মূলধনটাকে আমাকে কিন্তু সেই অনুপাতে বাড়াতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছি, 5000 টাকা 2 বছর ব্যাংকে রাখা মানে যা 10,000 টাকা 1 বছর ব্যাংকে রাখা, একই বিষয়। এই ধারণাটাই কাজে নিয়ে আমরা হচ্ছে এই মিশ্র অংশীদারি কারবার আমরা কাজে লাগাবো। কীরকম একটু ছোট্ট উদাহরণ দিই, তাহলে আর একটু পরিষ্কার হবে। মিশ্র অংশীদারি কারবারের মূল যে সংজ্ঞাটা ছিল কি, সময় ভিন্ন, অর্থাৎ যারা ব্যবসায় বিনিয়োগ করেছে তারা বিভিন্ন সময়ের জন্য বিনিয়োগ করেছে। দেখা গেল যে ব্যবসার শুরুতে অমল এ হচ্ছে 10,000 টাকা দিয়েছে, আর বিমল সে দেখা গেল 20,000 টাকা দিয়েছে। নিয়ে ব্যবসা চলছে, চলতে 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 বিমল
মাস পর বিমলের হয়তো হঠাৎ করে টাকার দরকার পড়লো, সে বাড়ির অসুস্থতার কারণে হতে পারে বা ব্যক্তিগত কোনো কারণে হতে পারে। সে বললো আমি আর ব্যবসাতে টাকা লাগাবো না, এই যে 20,000 টাকা ছিল আমি 6 মাস রেখেছি বাবু, তার বেশি আমি আর রাখবো না। ও হচ্ছে 6 মাস পর ও বললো আমার যে 20,000 টাকা সেটা হচ্ছে আমাকে ফেরত দিয়ে দাও। হ্যাঁ, তার মানে কি অমল কিন্তু তাই করলো না, অমল কিন্তু ওই টাকাটা 1 বছরের জন্যই রাখলো। কিন্তু বিমল কি করলো, ও 6 মাস টাকা রেখে কিন্তু টাকা তুলে নিল পুরোটা। অর্থাৎ দেখো দুজনে কিন্তু একই সময়ের জন্য টাকা রাখেনি। এই ধরনের অঙ্কই হচ্ছে মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক। এই ধরনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তাহলে প্রশ্ন হচ্ছে মূলধন 10,000, 20,000, সময় আলাদা, তাহলে এই ক্ষেত্রে আমরা কী রকমভাবে মূলধনটা ধরলে আমাদের অঙ্ক করার সুবিধা হবে। তোমরা দেখবে তোমাদের বইয়ে এটা এই সমস্ত ক্ষেত্রে আমাদের সাধারণত 1 মাস হিসাবে মূলধন বের করতে হয়। তো যে লাইনটা লিখলে সব থেকে কম সহজে লেখে হবে সেটা তোমাদের দেখো 202 পৃষ্ঠায় একটা অঙ্ক করে দেওয়া আছে, প্রয়োগ 11। সেইখানে মাঝখানে একটা লাইন আছে, বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে একই রকম এই জিনিসটাও আমরা কাজে লাগাবো। কি 10,000 টাকাও 12 মাস রেখেছে, আমি বলবো না 1 মাস হিসাবে টাকা রাখলে অমলের মূলধন হতো কত হতো, 10,000 × 12, অর্থাৎ 10,000 টাকা 12 মাস রাখা না রেখে আমি যদি 1 মাস রাখতে চাই তাহলে আমাকে ওই আগের সিস্টেমের মতন মূলধন আর সময়ের গুণফলটাকে সেম হতে হবে। তাহলে 10,000 × 12 করে এখানে যদি 1 করেছি তাহলে এটাকে 12 গুণ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে কি 10,000 × 12। ঠিক একই রকম 1 মাস হিসাবে টাকা রাখলে বিমলের মূলধন হবে কত, মূলধন হবে 20,000 × 6, অর্থাৎ এটা হয়ে যাবে 1,20,000। 1,20,000, হ্যাঁ, আর এটা হয়ে যাবে 1,20,000। অর্থাৎ দেখতে পাচ্ছ দুইজনের টাকা ভিন্ন সময় রাখলেও আলটিমেটলি যেহেতু 1 মাস হিসাবে দুজনের মূলধন সমান হচ্ছে, তাহলে লভ্যাংশ কিন্তু তারা সমান পাবে। অর্থাৎ যেটা বলতে চাইছি, যখনই এই মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক হবে সবসময় আমাদের প্রথম লক্ষ্য যে আমাদের 1 মাস হিসাবে মূলধন বের করে নিতে হবে। সেটা কিভাবে করব, যে যত মাস টাকা রেখেছে সেই টাকাটাকে সেই মাস দিয়ে গুণ করে নিয়ে এখন এই অঙ্কটাতে যেরকমভাবে করলাম সেই রকমভাবে আমরা সবসময় 1 মাস হিসাবে মূলধন সবসময় বের করে নিতে হবে। তাহলেই হচ্ছে আমাদের এই অঙ্কতে আর বিশেষ পার্থক্য কিছু নেই, একবারে আগের মতনই সেম। হ্যাঁ, এবার আমরা 2-1টা এই সংক্রান্ত অঙ্ক করে নিই, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আমরা কোশ্চিন নাম্বার চলে যাচ্ছি 9-এ। বলছে বছরের প্রথমে প্রদীপ বাবু এবং আমিনা বিবি যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। প্রদীপ বাবু আর আমিনা বিবি দুজনেই শুরু করলো কত, 24,000 আর 30,000। পরিষ্কার। 6 মাস পরে, হ্যাঁ 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেয়। প্রদীপ বাবু নিশ্চয়ই দেখেছে যে ব্যবসাটাতে ভালোই লাভ হচ্ছে, ওর ওই জন্য লোভটা আর একটু বেশি হয়েছে। ও বলছে কি করেছে, বলছে আমি আরো টাকা দিব ব্যবসাতে, কেন আরো লাভ বেশি পেতে চায়। তো ও কি করেছে, 5 মাস পর ও কি করেছে, ওই ব্যবসাটাতে প্রদীপ বাবু আরো 4,000 টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে, বলছে বছরের শেষে 27,716 টাকা লাভ হলে তাহলে বলো তুমি প্রদীপ বাবু কত পাবে আর আমিনা বিবি বা কত পাবে। দেখতে পাচ্ছ ভালোই লাভ হয়েছে, কারণ 24,000, 30,000, 50 টাকা 50,000 ইনভেস্ট করে 1 বছরে যদি 27,000 টাকা লাভ পায় তাহলে অনেকটাই লাভ। ওই আশাতেই আর কি টাকা দিয়েছে পরে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন আমি এবার লাভটা বের করবো কিভাবে। দেখতে পাচ্ছ আমিনা বিবি এর 30,000 টাকা এ কিন্তু মাঝখানে কোথাও উঠায়নি বা কোনো টাকা জমাও দেয়নি। তার মানে এর 30,000 টাকা 12 মাস খেটেছে বলতে পারি আমি। এইবার
তাহলে আমিনা বিবির 1 মাস হিসাবে মূলধন, এটা যদি আমি আমিনা বিবি লিখি, তাহলে 1 মাস হিসাবে মূলধন কি হচ্ছে 30,000 ইন্টু 12, 30,000 ইন্টু 12, তাহলে 3,60,000 টাকা হয়ে যাচ্ছে আমিনা বিবির মূলধন। হ্যাঁ, কিন্তু আরেকজন কে ছিল? প্রদীপ বাবু। প্রদীপ বাবুর মূলধনটা নিয়েই হচ্ছে যত সমস্যা। কেন? কারণ হচ্ছে প্রদীপ বাবু যে মূলধনটা সেটা সারা বছর এক ছিল না, মাঝে আবার টাকা দিয়েছে। তাহলে এই যে 24,000 টাকা, এই টাকা তো উঠায়নি, তাহলে এই টাকার তো কোনো পরিবর্তন হয়নি, কেন মাঝখানে তো কোনো টাকা উঠায়নি। তাহলে এই 24,000 টাকা কমাস খেটেছে 12 মাস বলতে পারি। এবার 5 মাস পর আরও 4,000 টাকা নিয়ে ব্যবসা করতে এসেছে, মানে আরও যোগদান করেছে। তাহলে এই যে 4,000 টাকা কমাস কেটেছে, যেহেতু 12 মাসের ব্যবসা, বছরের শেষে হিসাব হচ্ছে, তাহলে 5 মাস পরও জয়েন করেছে। তাহলে আমরা কি বলতে পারি, যে 4,000 টাকা এটা কমাস খেটেছে, বাকি 7 মাস, কারণ বছরে 12 মাস হয়, 5 মাস পর যেহেতু 4,000 টাকা দিচ্ছে, তাহলে এই 4,000 টাকা 7 মাস কেটেছে। তাহলে প্রদীপ বাবুর মোট মূলধন কত হচ্ছে দেখো, 24,000 টাকা 12 মাস কেটেছে, তাই তো? তাহলে 24,000 ইন্টু 12, 1 মাস হিসেবে মূলধন বের করছি, মূলধন ইন্টু সময়। এই টাকাটা 12 মাস কেটেছে, আর এক্সট্রা যে 4,000 টাকা দিল এটা ক মাস কেটেছে? 7 মাস। তাহলে এই টাকারও তো সে লভ্যাংশ পাবে। তাহলে মূলধন আরও কত হবে এর সঙ্গে, কি 4,000 ইন্টু 7। বুঝতে পারলে কিনা দেখো, 12,000 টাকা শুরু থেকে ছিলই, 24,000 টাকা, সেটা 12 মাস কেটেছে, তাহলে সেটার মূলধনের হিসাবে তো আসবেই। তার সঙ্গে সঙ্গে 4,000 টাকা যে অতিরিক্ত দিল সেটা আরও 7 মাস কেটেছে, তাহলে সেইটার হচ্ছে মূলধন পাবে। তাহলে মোট মূলধন কত হচ্ছে? 12 4 48, 12 2 24, আর 4 8, 2,88,000 প্লাস 28,000। তাহলে যোগ করলে হয়ে যাবে 8 8 16 6, হাত থাকলো 1, 3,16,000 টাকা। তাহলে দেখতে পাচ্ছ প্রথম জন অর্থাৎ প্রদীপ বাবুর মোট মূলধন 1 মাস হিসাবে কত হলো? 3,16,000 টাকা। দ্বিতীয় জন আমিনা বিবি, তার 1 মাস হিসাবে মূলধন কত হলো? 3,60,000 টাকা। তাহলে এই মূলধনের অনুপাত কত হবে? 3,16,000 ইস্টু 3,60,000। এই অনুযায়ী হচ্ছে তোমরা মূলধন যেহেতু পেয়ে গেলে, তাহলে মূলধনের অনুপাতও পেয়ে যাবে, আর মূলধনের অনুপাত পেয়ে গেলে মানে সেই অনুপাতে লভ্যাংশ বেরিয়ে যাবে। সেই জন্য পরবর্তী স্টেপটা আর আমি করছি না, মূল কাজ হচ্ছে এখানে মূলধন বের করা, আর মূলধন বেরিয়ে গেল মানেই মূলধনের অনুপাত বের করে নিতে পারবে, সেখান থেকে লভ্যাংশ বের করে নিতে পারবে। কারণ এই সংক্রান্ত অনেক অঙ্ক আমরা ইতিমধ্যে করলাম। আচ্ছা, এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। পরবর্তী অঙ্ক আমাদের কোশ্চিন নাম্বার 11। 10 নম্বরটাও একই রকম আছে, একটু শুধু ব্যাখ্যা করে দিচ্ছি। আমি 10 আর 11-এর মধ্যে একটাই করব, কারণ দুটোই হচ্ছে একই টাইপের অঙ্ক। বলছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। অর্থাৎ এখানে কি হচ্ছে, নিয়ামত চাচা আগের অঙ্কের মতন 6 মাস পর 40,000 টাকা লগ্নি করেছে, কিন্তু করবী দিদি যে 50,000 টাকা নিয়ে শুরু করেছিল তার কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে সে 10,000 টাকা কিন্তু তুলে নিয়েছে, অর্থাৎ তার মূলধন কিন্তু কমে গেছে। তাহলে বলছে তার বছরের শেষে কত লাভ হবে। তাহলে একটু 4 মাস পর, হ্যাঁ ঠিক, 10 নম্বরটা করে নিই আমরা। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 আর 50,000। তাহলে 30,000 আর 50,000 নিয়ে ব্যবসা শুরু করেছে।
6 মাস পর কি হয়েছে, নিয়ামত চাচা 40,000 টাকা আরও বিনিয়োগ করেছে। তাহলে প্রথমে 30,000 টাকা এটা তো ছিলই, পরে আরও এক্সট্রা তোমার 40,000 টাকা বিনিয়োগ করেছে। কত? 6 মাস পর বিনিয়োগ করেছে। আর করবী দিদি কি হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 10,000 টাকা এ তুলে নিয়েছে আর এ হচ্ছে জমা দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের নিয়ামত চাচার এই যে 30,000 টাকা প্রথমে ছিল, 6 মাস পর আরও 40,000 টাকা পেল। তাহলে এই 30,000 টাকা এটা তো 12 মাসই খেটেছে, কিন্তু পরে যে এক্সট্রা আরও 40,000 টাকা দিল, যেহেতু 6 মাস পর জমা দিয়েছে, হ্যাঁ, তাহলে এই 40,000 টাকা বাকি যে 6 মাস সেটা খেটেছে। তাহলে মোট মূলধনে 1 মাস হিসাবে কত হবে, এত ইন্টু 12 প্লাস এত ইন্টু 6। পরিষ্কার? একই রকম পাশে করবী দিদি চলে যাই, 50,000 টাকা দিয়েছিল, কিন্তু 6 মাস পর সে কিন্তু কিছু টাকা তুলে নিয়েছে। কত? 10,000 টাকা তুলে নিয়েছে। তার মানে কি 50,000 টাকাটা কি 12 মাস খেটেছে? খাটেনি, 6 মাস কেটেছিল। তাহলে এই 50,000 টাকা 6 মাস কেটেছে। বাকি 6 মাস কি হয়েছে, এই 50,000 টাকা থেকে 10,000 টাকা তো তুলে নিয়েছিল, তাহলে বাকি 6 মাস 50,000 টাকাটার জায়গায় মূলধনটা তার কমে কত হয়ে গেছে, 40,000। তাহলে এই টাকা 6 মাস কেটেছে। বুঝতে পারলে কিনা দেখো, প্রথম 6 মাস কাটলো হচ্ছে 50,000 টাকা, তারপরে বাকি 6 মাস যেহেতু মূলধন 10,000 টাকা তুলে নিল, তাহলে 40,000 টাকা 6 মাস খাটলো। তাহলে মোট মূলধন কত হবে, এত প্লাস এত। তাহলে 1 মাস হিসাবে 2 জনের মূলধন পেয়ে গেলে মানেই হচ্ছে যোগ করে নিয়ে মূলধনের অনুপাত বেরিয়ে যাবে, আর অনুপাত বেরিয়ে গেল মানে সেই অনুযায়ী আমাদের মূলধনের অনুপাতে আমরা লভ্যাংশটা ভাগ হয়ে যাবে। এরপর আমরা কোশ্চেন নম্বর 12, এখানে দেখতে পাচ্ছ যে অরুণ এবং অজয়, অরুণ হচ্ছে 24,000 টাকা দিয়ে, অরুণ 24,000 টাকা দিয়ে, আর অজয় 30,000 টাকা দিয়ে হচ্ছে আর ব্যবসা শুরু করেছে। কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা দিয়েছে। তাহলে অরুণ আরও 12,000 টাকা দিয়েছে কয়েক মাস পর, ক মাস পর আমাকে কিন্তু বলে দেয়নি। এর আগের অঙ্কগুলোতে তোমরা দেখেছো যে প্রত্যেকটা দিয়ে কিন্তু সময় বলা ছিল যে ক মাস পর জমা দিয়েছে, ক মাস পর টাকা তুলেছে, কিন্তু এইখানে কিন্তু এই জিনিসটাই অজানা রেখেছে যে এই 12,000 টাকা এটা ক মাস খেটেছে এটা কিন্তু বলেনি। আমাকে কি বলেছে, তার সঙ্গে সঙ্গে বছরের শেষে তাতে লাভ হয়েছে 14,030 টাকা। মোট লাভ কত, 14,030 টাকা। হ্যাঁ, এর মধ্যে অরুণ 7,130 টাকা পেয়েছে। অরুণ কত, 7,130 টাকা। মোট 14,030 টাকা, এর মধ্যে অরুণ হচ্ছে 7,130 টাকা লাভ পেয়েছে। তাহলে বাকি অজয় কত পেয়েছে, এটা খুব সহজেই বের করে নিতে পারবে। মোট লাভ থেকে এটা বাদ দিয়ে দিলেই তোমরা দেখবে 6,900 টাকা হবে। তাহলে অরুণের লাভ এত, অজয়ের লাভ এত। এইবার আমরা চলে আসি এখানে, অরুণের 24,000 টাকা, এই টাকাটা 12 মাস খেটেছে। অজয়ের 30,000 টাকা, এটাও কিন্তু 12 মাস খেটেছে। অজয়কে নিয়ে তো সমস্যাই নেই, কারণ হচ্ছে অজয় কোনো টাকা উঠায়ও নি, কোনো টাকা জমায়ও দেয়নি। সমস্যা হচ্ছে অরুণকে নিয়ে। অরুণের 24,000 টাকা 12 মাস খেটেছে, কিন্তু বাকিও যে পরে যে এক্সট্রা 12,000 টাকা ও দিল, এই টাকা ক মাস খেটেছে এটা কিন্তু আমরা জানি না। আমরা ধরে নিচ্ছি এই টাকাটা হচ্ছে এক্স মাস খেটেছে। পরিষ্কার? তাহলে অরুণের মোট মূলধন কত হবে, এইটা প্লাস এটা বলতে পারি আমরা কত, 1 মাস হিসাবে অরুণের মূলধন কত হবে, 24,000 ইন্টু 12 প্লাস 12,000 ইন্টু এক্স বলতে পারি। একই রকম অজয়ের মূলধন কত হবে 1 মাস হিসাবে, 30,000 ইন্টু 12। তাহলে অরুণের মূলধন আর অজয়ের মূলধন পেয়ে গেলাম। এবং আমরা শুরু থেকেই একটাই কথা বলে আসছি
যে আমাদের মূলধনের অনুপাত সবসময় লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে, তাহলে মূলধনের অনুপাত হয়ে গেল এটা, আর লভ্যাংশের অনুপাত, লভ্যাংশ একটু আগেই বের করেছি আমরা, কত আছে 7130, আর নিচে হচ্ছে 6900। পরিষ্কার? তাহলে দেখতে পাচ্ছ একটা শূন্য কেটে গেল, হ্যাঁ, এইদিকের নিচের একটার সঙ্গে এদিকের নিচের একটা কেটে গেল। পরিষ্কার? এইবার দেখো আমি উপর থেকে আর নিচ থেকে 12000 কমন নিচ্ছি। কেন নিচ্ছি দেখো, 12 আছে, 3টা শূন্য আছে, তার মানে এখানে 12000 আছে লুকিয়ে, এখানে 12 আছে, 3টা শূন্য আছে, মানে 12000 আছে লুকিয়ে। একই রকম এখানেও 12000 আছে, তাহলে 12000 যদি আমি উপর নিচে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, 12000 কমন নিয়ে নিলাম, তাহলে 24 প্লাস এক্স, আর নিচে যদি 12000 রাখি তাহলে আমার 3 এক্সট্রা পড়ে থাকবে। ডান দিকে একই রকম 713/69 পড়ে থাকে, হ্যাঁ, 12000 কেটে গেল। এবার নেক্সট ক্যালকুলেশন, এটা আমরা একটু উপরে করে নিই। এরপরের ক্যালকুলেশনটা খুবই সোজা আছে, একটু বুদ্ধি করে ক্যালকুলেশন করলে এটা কোনো ব্যাপারই না। আছে কি 24 প্লাস এক্স বাই 3 সমান 713/69। 3 দিয়ে কেটে যায়, 3 23 69, 23 দিয়ে দেখো এটা কেটে যাবে মুখে মুখে। কেন? 23 3 69 আমরা এখনই দেখলাম, তার মানে এখান থেকে এটা 3 বার তো যাবেই, 69 চলে গেলে তাহলে পড়ে থাকলে কত 2 আর 3 23, তার মানে আরো একবার চলে গেল। ঠিক? তাহলে কি পেলাম, 24 প্লাস এক্স সমান 31, তাহলে এক্স সমান হয়ে গেল 31 মাইনাস 24 অর্থাৎ 7। তাহলে আমি কি পেলাম দেখো, অরুণের এই যে 12000 টাকা, সেটা ক মাস খেটেছে, 7 মাস। পরীক্ষায় বেশিরভাগ ছাত্র বা অনেকেরই দেখা যায় উত্তর লিখে দিয়েছে অরুণের, আমাকে প্রশ্ন করেছে অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছে, যেহেতু এক্স এর মান 7 বেরিয়ে গেছে ওই জন্য উত্তর লিখে দিল যে হচ্ছে 7 মাস পর টাকা দিয়েছে। কিন্তু জিনিসটা বোঝো একটু মাথায়, 7 মাস টাকা খেটেছে, তার মানে কি 5 মাস পর জমা দিয়েছে বলে 7 মাস খেটেছে, কারণ মোট তো 12 মাস, তাহলে 5 মাস পর দিয়েছে বলে তো 7 মাস টাকাটা খেটেছে। তাহলে তোমাকে যেহেতু জানতে চেয়েছে যে কয় মাস পর টাকাটা জমা দিয়েছে, তাহলে উত্তর হবে কিন্তু 12 বিয়োগ 7 সমান 5 মাস। আর যদি আমাকে জিজ্ঞেস করতো যে এই 12000 টাকা কয় মাস খেটেছে, তাহলে উত্তর হতো কিন্তু 7। তাহলে এইটা যেন ধারণাটা যদি পরিষ্কার থাকে তাহলে এটা কখনো ভুল হবে না। সেজন্য শুধু দেখে নেবে ভালো মতন কোনটা জানতে চেয়েছে, যে অনুযায়ী জানতে চেয়েছে সেই অনুযায়ী উত্তর লিখবে। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি, কারণ আমাদের সময় নির্দিষ্ট। আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। একটু ভিডিওটা 2-3 বার যদি তোমরা দেখো, আমার মনে হয় অংশীদারি কারবার নিয়ে আর বিশেষ কোনো সমস্যা থাকবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।